কামিন্স না মার্শ। সো আপনার এখানে রান হবে, এখানে রান আপনার আসলে বড় একটা টার্গেট দিতেই হবে। শান্ত হয়তো বুঝতে পারছিলেন যে কোন টাইমটার মধ্যে কোন বলারটাকে কাজে লাগাবেন, সেই হিসেবে কিন্তু টিম ম্যানেজমেন্ট মাহাদি সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। মানে 100-র ধারে কাছেও না। এরপরে শান্ত কিন্তু সাকিব আল হাসানকে আনেননি। ওই সময় ম্যাক্সওয়েল বল করছিলেন, জাম্পা বল করছেন। স্বাগতম ক্রিক ফ্যান্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে সুপার এইটে আজকে বাংলাদেশের প্রথম ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর ডিএল মেথডে এই ম্যাচটা 28 রানে হেরে গেছে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও আগামীকালকে অবশ্য বাংলাদেশ আবার মাঠে নামবে ভারতের বিপক্ষে, সেই ম্যাচটার জন্য বাংলাদেশের জন্য শুভকামনা। তবে আজকে অস্ট্রেলিয়ার ম্যাচটার মধ্যে যা যা হয়েছে এগুলো নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। স্বাগতম। থ্যাংক ইউ। বাংলাদেশ আজকে কোনো রকম লড়াই করতে পারলো না, ম্যাচটা আসলে কীরকম দেখলেন? আমরা আগের দিন বলছিলাম যে হয়তো বৃষ্টির একটা সংখ্যা থাকতে পারে, সেই বৃষ্টি কিন্তু পড়েছিল। টসও নির্ধারিত সময় হতে পারে হয়েছে এই বৃষ্টির কারণেই আসলে ডিএল মেথডে অস্ট্রেলিয়া আজকে 28 রানে জয় পেয়েছে। কিন্তু বৃষ্টি যদি নাও হতো তাও অস্ট্রেলিয়া আসলে আজকে ইজিলি এই ইয়াটা উতরে যেত। টসে জেতার পরে কামিন্স আজকে প্রথমে বোলিং নিয়েছে, যেহেতু বৃষ্টি। কামিন্স না মার্শ, সরি মিচেল মার্শ, হ্যাঁ কামিন্স তো ওডিআই, হ্যাঁ মিচেল মার্শ বোলিং নিয়েছেন। সো মানে এরপরে বাংলাদেশ আজকে প্রথমে আবার উইকেট হারিয়ে ফেলে তামিমের। কিন্তু আজকে একটা ভালোই আছে, আমাদের ক্যাপ্টেন শান্ত তিনি ব্যাটে কিছু রান পেয়েছেন, তার সাথে লিটনও 36 বলে মাত্র 41 রান। 36 বলে, হ্যাঁ আমি আসছি ওইখানে। মানে কিন্তু আমি ফার্স্ট একটু বলে নিচ্ছি পজিটিভ, একটু রান পেয়েছেন উনি, তো অন্তত ক্রিজে ছিলেন। এই পিচে আসলে রান পাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি এই পিচে গত সুপার এইটের ম্যাচটা যখন সাউথ আফ্রিকা 194 রান করেছে, সেখানে সেটা চেস করতে ইউএসএ 176 মনে হয় করেছে। খুবই কাছাকাছি ছিল। মানে এমনও মোমেন্টাম ছিল যে মনে হচ্ছিল যে ইউএসএ জিতেও যেতে পারে। মানে চেসিংয়ে তারাও যে মানে রান যে হয়েছে, অনেক রান হয়েছে। মানে টি20 ওয়ার্ল্ড কাপে এতদিন যে পিচগুলো কন্ডিশনে খেলে সেখানে রান হয়নি, কিন্তু এই পিচে রান হবে। সো সেই তুলনায় শান্ত আজকে রান পেয়েছে। ওনার স্ট্রাইক রেটটা হয়তো কম, কিন্তু উনি পজিটিভ হচ্ছে উনি ব্যাটে কিছু রান পেয়েছে। কিন্তু লিটন দাস উনি আসলে 25 বলে 16 রানের একটা ইনিংস খেলেছেন। স্ট্রাইক রেটটা 64-র মতো, মানে 100-র ধারে কাছেও না। এটা পাওয়ার প্লেতে কি বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে? হ্যাঁ, মানে আপনি যতক্ষণ ক্রিজে ছিলেন 25 বল খেলেছেন, এরপরে আপনি একটা মানে জাম্পা যে আসলে উইকেট টেকিং বলার, তাকে আপনি হিট করতে গিয়ে আউট হচ্ছেন। আপনি পাওয়ার প্লে শেষ হয়ে গেছে, এরপরে আপনি এতক্ষণ 25 বল খেলার পরে আপনার আসলে 16 রানে আউট হয়ে যাওয়াটা একটা ক্রাইম। কারণ আপনি এতক্ষণ ধরে খেলছেন, আপনি দলের অন্যতম মেইন ব্যাটার, আপনি 25 বলে 16 রান করে আউট হয়ে গেলে আসলে মানে এটা আসলে হলো না ইনিংসটা আসলে। কিন্তু শান্তর ইনিংসটাও কিন্তু একই রকম। শান্ত ধরে, হ্যাঁ আপনি দেখেন লিটনকে আউট হওয়ার পরে রিশাদকে নামানো হয়েছে, কারণ রিশাদ স্পিনে হয়তো হিট করতে পারে। মানে টিম ম্যানেজমেন্টও জানতো যে এই পিচে রান হবে। ওই সময় ম্যাক্সওয়েল বল করছিলেন, জাম্পা বল করছেন, তাদের উপর আসলে চড়ার জন্য রিশাদকে পাঠিয়েছিল। এটা হয়তো একটা ভালো ইয়া ছিল, যদি ক্লিক করতে পারতো আমরা অবশ্যই বলতাম যে ইয়াটা এমনিও হয়তো ভালো একটা ডিসিশন ছিল। কিন্তু শান্ত অন্য পাশে দাঁড়িয়ে থেকে কিন্তু উনি কিন্তু ক্যাপিটালাইজ করতে পারেননি। উনি কিন্তু এই বল 36 বলে 41 রান করেছেন। মানে ওনার উচিত ছিল আরও স্টেপ আপ করে খেলাটা, কিন্তু সেটা কিন্তু হয়নি। ম্যাচ শেষে কিন্তু শান্ত বলেছেন যে ওরা বাংলাদেশ 140 রান করেছেন, সেটা আসলে 160-70 হলেও একটা ফাইটিং স্কোর হয়তো হতো। এই ব্লেমটা কিন্তু তার উপরেও যায়, কারণ তিনি শান্ত নিজেই বলেছেন উনি যদি 18-19 ওভার পর্যন্ত খেলতে পারতেন তাহলে হয়তো বা, হ্যাঁ তাহলে সো উনি নিজেও জানেন যে উনি যদি মানে উনি আসলে এই রানটা 41 রান দেখতে হয়তো মনে হচ্ছে ব্যাটে রান পেয়েছেন, কিন্তু আসলে ইম্প্যাক্টটা অত ছিল না, ইম্প্যাক্টফুল ছিল না। আসলে বাংলাদেশের 170 রান হলেও যে বাংলাদেশ জিততে পারতো এরকম না, অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপ। তবে বাংলাদেশের ব্যাটিংয়ে একটা পজিটিভ দিক হলো তাওহিদ হৃদয় ধারাবাহিকভাবে রানের মধ্যে আছেন। তিনি আজকেও 28 বলে 40 রানের একটা ইনিংস খেলেছেন, দুটি দারুণ ছক্কা মেরেছে আমরা দেখতে পাচ্ছিলাম, টানা দুটি। আমাদের বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আসলে উনিই কিন্তু আছেন যিনি রানের মধ্যে আছেন। মাঝখানে 2টা ম্যাচ অবশ্য রান পাননি, কিন্তু তাও এই যে দেখেন না, তার ব্যাটিং দেখে মনে হয় যে তিনি আসলে ছন্দে আছেন, এটা আসলে প্রথম বল থেকেই বোঝা যায়। হ্যাঁ, এই পিচে যে রান হবে সেটা তো অস্ট্রেলিয়ার ব্যাটারদের দেখেও বোঝা গেছে। ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার কিন্তু প্রথম থেকে অ্যাটাকিং খেলতেছেন, ব্যাটে বল এসেছে, তারা রান পেয়েছেন।
ইভেন এই যে তৌহিদ হৃদয় 20 বলে 40 করেছেন, উনি তো বাংলাদেশের ব্যাটারি, উনিও তো এই পিচে খেলেই রান করেছেন। তাহলে কেন টপ অর্ডার যারা খেলেছেন তারা কেন এত বল লেগেছে তাদের, তারা কেন তারা আমরা আসলে কি মানসিকভাবে কি পিছিয়ে ছিলাম, যে মনে হচ্ছে যে আমরা আসলে 1-2টা উইকেট ফ্রি দিয়ে দিব, তারা যেন। হ্যাঁ, শান্ত বলেছেন না, যে শান্ত বলেছেন যে আমরা যে টপ অর্ডার যেহেতু রান পাচ্ছিলাম না, এটা একটা ছিল যে আমরা ধরে খেলবো, তাদের প্ল্যানই ছিল যে তারা ধরে খেলবে। কিন্তু ধরে খেলা ঠিক আছে, নিজের রান হয়তো আসবে, কিন্তু শেষ পর্যন্ত তো দল সাফার করবেই। আপনি এত বড় দলের এগেনস্টে আসলে ধরে খেলার কোনো সুযোগই নেই। 80-170ই আমরা যেখানে বলছি এনাফ না, সেখানে 140 আসলে এই 41 রানের ওনার ইনিংস, শান্তর ইনিংস বা লিটনের, মানে এটা যত ভালো বোলিং লাইন আপই হোক, যদি ভারতের মতো বোলিং লাইন আপও হয়, যেখানে জসপ্রীত বুমরা, আশদীপ সিংদের মতো প্লেয়ার আছেন, কুলদীপের মতো বোলার আছেন, তারাও কিন্তু 160 ডিফেন্ড করার মতো। না 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 এই ধরনের উইকেট, হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি দেখেছেন যে সাউথ আফ্রিকার বলে এগেনস্টও কিন্তু ইউএসএ ভালো খেলেছে। সো আপনার এখানে রান হবে, এখানে রান আপনার আসলে বড় একটা টার্গেট দিতেই হবে, যাতে চেস করতে আসলে একটু বেগ পেতে হয়। আমরা কি আজকে মনে হয় যে 141 যেটা চেস করতে নাম ছিল অস্ট্রেলিয়া, এই রানটার তারপর কি ওয়ার্নার এবং ট্রাভিস হেড যেভাবে ব্যাটিং করছিলেন, আমরা কি চাপে পড়ে গিয়েছিলাম শুরুর দিকে, যে মনে হচ্ছিল যে আমরা উইকেটই নিতে আজকে আসলে আমাদের পেসাররা যেই পাওয়ার প্লেতে আমাদের যে উইকেটটা, হ্যাঁ পাওয়ার প্লেতে যেই আমরা উইকেটটা নেই, আমরা আসলে সেই উইকেটটা পাচ্ছিলাম না। মানে যেটা আসলে একটা ভয়ের বিষয়, সেটা হচ্ছে যে আমরা এই কয়েকদিন একটা মানে পেস বান্ধব বা হচ্ছে এমন পিচে খেলেছি যেখানে পেসাররা সুবিধা পেয়েছে, স্লোয়ার দিয়ে পেয়েছে। এখন আপনি স্পোর্টিং উইকেটে আপনার বলারদের কিন্তু এখানেই চ্যালেঞ্জটা মেইন, যে আপনার এই স্পোর্টিং উইকেটে আপনাকে উইকেট নিয়ে আসতে হবে, পাওয়ার প্লেতে উইকেট নিয়ে আসতে হবে। শান্ত হয়তো বুঝতে পারছিলেন যে কোন টাইমটার মধ্যে কোন বলারটাকে কাজে লাগাবেন, এটারও হয়তো একটা প্রবলেম হয়েছে। আজকে কিন্তু মাহাদিকে নেওয়া হয়েছে, কারণ ওপেনিং আপনি পাওয়ার প্লের ভিতরে যদি উইকেট নিয়ে নেওয়া যায়, দুইজন লেফট আজকে ওপেনিং বোলিংও করেছিলেন, হ্যান্ডের দুইজনকে ভালো হয়েছে, তা সে কিন্তু ভালোই করেছে, উইকেট হয়তো আসেনি কিন্তু ভালো করেছে। সেই হিসেবে কিন্তু টিম ম্যানেজমেন্ট মাহাদি সেইটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু একটা বড় বিষয় হচ্ছে আপনি মানে ডিফেন্ড করছেন, বা তারা যখন বৃষ্টি কিন্তু মাঝখানে আবার নেমেছিল, যখন আবার বোলিংয়ে আসেন তখন কিন্তু তিনি উইকেট পেয়ে যান, 2 ওভারে দুটি উইকেট পেয়েছে। এরপরে শান্ত কিন্তু সাকিব আল হাসানকে আনেননি, তাসকিনকে দিয়ে বল করাচ্ছিলেন দেখছিলাম। ওভার বৃষ্টি হওয়ার খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত 11.4 ওভার বোলিং করা হয়েছে। হ্যাঁ, 11.4 ওভার বোলিং করার মধ্যে উনি কিন্তু 11.2 ওভার বোলিং করা হয়েছে, তখনও কিন্তু উনি সাকিব আল হাসানকে আনেননি। কিন্তু আপনি দেখেন, যখন আপনার মাঝখানে এই রিশাদ এবং মাহাদি বোলিং করাতে অনেক কিন্তু চেক গেছে, 5 রান হয়েছে মাত্র, আবার 2 উইকেট পড়েছে, এরপরে আপনি আবার তাসকিনকে নিয়ে এসেছেন। আজকের ম্যাচে পেসাররা 4 ওভার সামথিং বোলিং করে প্রায় 54 রান দিয়েছেন, আর সেখানে স্পিনাররা 7 ওভার বোলিং করেছেন, সেখানে 45 রান দিয়েছেন। সো আপনি এক্সপিরিয়েন্স বা বাংলাদেশের টপ স্পিনার যে সাকিব আল হাসান, তাকে আপনি তখনও আনেন। আমরা জানি যে ডেভিড ওয়ার্নারকে আসলে 4-5 বারের মতো আউট করেছেন সাকিব আল হাসানি, হয়তোবা 50-60 রানের মতো সাকিবের বিপক্ষে উনি নিয়েছেন, কিন্তু 4-5 বার আউট করারও কীর্তি আছে। ওয়ার্নার যে সময় থিতু হয়ে যাচ্ছিলেন, এই সময় সাকিবকে আনাটা মানে খুবই জরুরি ছিল। এরকম বড় টিমের এগেনস্ট, এরকম বড় প্লেয়ারের এগেনস্টে আপনি সাকিব আল হাসানের মতো প্লেয়ারকে আপনি যদি বোলিং না দেন, তাহলে আসলে ওটা ইম্প্যাক্ট আপনি ধরে নিয়ে আমরা হারতাম। আবার শান্ত হয়তো এটাও ভাবছিলেন যে ডানহাতি বাহাতি কম্বিনেশনের কারণে সাকিবকে ওই সময় আনলে না, তখন তো দেখেন মার্শের পর তো ম্যাক্সওয়েল নেমেছে, আপনি মার্শ চলে যাওয়ার পরে চাপে ফালানোর জন্য ম্যাক্সওয়েলের ক্ষেত্রে আপনি সাকিবকে ইউজ করতে পারতেন। ওয়ার্নার আরেক পাশে ছিল, ঠিক আছে, কিন্তু আপনি যে উইকেট পাবেনই না এমন তো না, কিন্তু আপনার সবচেয়ে ভালো যেই বলার আছে তাকে আপনি যদি ইউজ না করেন, আমি ধরে নিলাম 140 রান তিন চেস করে ফেলতো, তারা 15 ওভারেই হয়তো চেস করে ফেলতো, কিন্তু আপনার তো ট্রাই করতে হবে। আপনার তো মানে যেহেতু আপনি দেখছেন যে স্পিনাররা ভালো করছে, স্পিনাররা চেক দিতে পারছে, উইকেট পাচ্ছে, সো আপনি মাঝখানে কেন পেসার আনলেন? আপনি মাঝখানে যেখানে আনার পরেই আপনি মানে তারা বল ইজিলি হিট করতে পারছে, সেখানে আপনি সাকিবের মতো বলারকে আপনি
ইউজ করলেন না, আনলেন না? এটা আসলে একটা কোশ্চেনের ব্যাপার হতে পারে পুরা ম্যাচ যেহেতু। অবশ্য প্রেস কনফারেন্সে এটা নিয়ে আসলে খুব একটা প্রশ্ন উঠেনি, কেউ হয়তো না, হয়তো এই যে আপনি, তবে আমার একটা জিনিস মনে হয় যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ থেকে আসলে বাংলাদেশ যেই কয়টা ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ম্যাচ খেলেছে সবগুলোতেই বাংলাদেশ প্রায় একই টাইপের উইকেট পেয়েছে, যেগুলোতে পেসাররা একটু বেশি ফেভার পেয়েছেন, যেখানে স্পিনাররা খুবই কম। যেহেতু রিশাদ হোসেন তার হাইট এবং তার যে টার্ন করানোর ক্ষমতা এটার জন্য হয়তোবা সফল হচ্ছেন, কিন্তু ওই পরিমাপের স্পিনাররা কিন্তু সফল হওয়ার মতো উইকেট আমরা খেলিনি এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে সোফার। এইসব কারণে হয়তো বা শান্ত ভাবছিলেন যে আমাদের পেসাররা যেহেতু ছন্দে আছে, একটা দুইটা পেসারকে দিয়ে যদি বোলিং করাই, যদি একটা দুটো উইকেট চলে আসে ওই সময় আবার স্পিনারকে দিয়েছে। কিন্তু আপনার ম্যাচ সিনারিও তো তখন আসলে মাথায় রাখতে হবে, কারণ আপনি তখন যেরকম অবস্থা আপনার, হয়তো পুরা ম্যাচটা খেললে তখনও যদি সাকিবকে না আনা হতো তখন হয়তো আরও কথা হতো। এখন যেটুক ম্যাচ হয়েছে সেইটুক নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আমার কথা হচ্ছে যে এই টাইমটার মধ্যে যখন স্পিনাররা ভালো করছে আপনি কেন স্পিনার আনবেন না? আপনি বললেন যে হ্যাঁ তারা হয়তো এই পেসার ভালো করছে দেখে তারা, কিন্তু আপনি তো মানে এখানে কিন্তু জাম্পা উইকেট পেয়েছে দুইটা, সো ম্যাক্সওয়েলও উইকেট পেয়েছে, সো স্পিনার তো উইকেট পাচ্ছে। কামিন্স হয়তো হ্যাট্রিক করেছে কিন্তু সেটা কিন্তু একদম শেষের দিকে এসে, কিন্তু মিডল ওভারগুলোতে ম্যাক্সওয়েল জাম্পা তারাই আসলে মিডল ওভারে যে উইকেটগুলো। এখন আসলে আমি জানি না যে শান্তর মধ্যে হয়তো অন্য প্ল্যান ছিল, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে সাকিবকে এক ওভার দিলে হয়তো দেখা যেত আরেকটা ওভার চেক দেওয়া যেত বা আরেকটা উইকেট নিয়ে নেওয়া যেত, মানে হয়তো এটা হারারই ম্যাচ ছিল। কিন্তু আপনি তো ট্রাই করতে হবে যে, কারণ নেক্সট ইন্ডিয়ার সাথে খেলা কালকে আমাদের ইন্ডিয়ার সাথে খেলা, সো আজকে আপনি উইকেট ফেলতে পারলে বা এই মাঠে যেহেতু খেলা আপনি আরেকটু বুঝতেন যে স্পিনাররা আসলে কতটা কার্যকরী হবে পেসারের চেয়ে। এটা আসলে যেহেতু, তবে একটা জিনিস বলতে হবে যে মানে ভারতের ব্যাটাররা কিন্তু স্পিনারদের ভালো খেলেন, তাদের বিপক্ষে আমরা যদি স্পিন এই অ্যাটাক দিয়ে যদি আমরা আসলে তাদেরকে চেপে ধরার চেষ্টা করতে চাই তাহলে আমরা হয়তো উল্টা মানে ফাঁদে পড়তে পারি। এখন আমি বলছি না যে স্পিনার এটাকেই চালতে হবে, কারণ আমাদের পেসাররা খুবই ভালো করছিল, কিন্তু আপনি স্পোর্টিং উইকেটে আসলে পেসাররা না অনেক কিছু ট্রাই করা যেত। হ্যাঁ, কারণ আপনি জানেন এই ম্যাচটা আপনার হাতে আসলে অতটা নেই, সো আপনার আসলে এখন আমি আসলে জানি না, যেহেতু সাকিব সিনিয়র প্লেয়ার, সাকিব আসলে কথা বলে নিয়েছেন, সাকিবই হয়তো বলেছেন কিনা আমি জানি না, কিন্তু আবার এটা ক্যাপ্টেন্স কলও হতে পারে। আসলে হয়তো আনলে ভালো হতো, যেহেতু আসলে পুরা ম্যাচটা হয়নি, সো আসলে এটা নিয়ে অত আর কথা বলে। তবে আমরা আশা করবো ভারতের বিপক্ষে আমরা পরিপূর্ণ 40টা ওভার যেন ফাইট করতে পারি, সেটার জন্য মানে এইরকম ব্যাটিং ট্র্যাকে আমরা আরেকটু আসলে অ্যাটাকিং খেলাটা আসলে খুবই জরুরি। আপনি টপ অর্ডারে লিটন দাস, আসলে কি বলবো, মানে এতগুলো ম্যাচ চলে গেল লিটন দাস এখনও তার কোনো টাচ আসেনি। এখন যেহেতু আজকে অনেকক্ষণ ক্রিজে শান্ত ছিল, আশা করব যে ইন্ডিয়ার সাথে তিনি আরও ভালো খেলবেন, তার স্ট্রাইক রেটটা আরও বাড়াবেন। আর মিডল অর্ডারে তো হৃদয় আছেনই মোটামুটি ঠিক, আর সাকিব কিন্তু আবার হয়তো ব্যাটিংটায় কনসেন্ট্রেট দিতে পারছেন না। দেখা যাক কি হয় ইন্ডিয়ার সাথে, আসলে জিতাটা তো আমাদের। ভারতের সাথে কি আমাদের একাদশে কোনো পরিবর্তন দেখছেন কিনা? এই পিচেই তো দেখেন আজকে মাহাদি আসলে ভালো বোলিং করেছে। আমার মনে হয় না যদি এরকম বৃষ্টি থাকে, ওভারকাস্ট থাকে, তাহলে মনে হয় না যে পেসার কোনো ইনক্লুড করবে। না আমাদের পেসাররা খুবই ভালো করছেন। এই যে স্পোর্টিং উইকেটে আসলে মেইন চ্যালেঞ্জ, স্পোর্টিং উইকেটে আজকে যদি আরেকটু ভালো করতেন বা ওইটা হয়তো বা নেক্সট ম্যাচে আমরা তখন হয়তো বুঝতে পারতাম যে হয়তো শরীফুলকে খেলাবে কিনা বা চেঞ্জ আসবে কিনা, কিন্তু এখন টপ অর্ডারে আপনি হয়তো এখন সৌম্যকে আবার আনবেন নাকি, আমি আসলে। আর আমাদের হাতে এক্সট্রা ব্যাটারও নেই যে আমরা লিটনকে যে রিপ্লেস করবে ওই রকম ব্যাটার আমাদের স্কোয়াডে নেই। সৌম্যকে আনতে হবে, বা তানজিদ তামিমও ভালো করছে না, সৌম্যকে আনতে হবে। সৌম্য যে ভালো করছে তেমনও তো না এখন আসলে। মানে আমাদের ওপেনিং জুটিটা আসলে খুবই নড়বড়ে, আমরা ভাবি যে আমরা এখন হচ্ছে ফ্রি উইকেট হয়ে গেছে, যে এই ফার্স্ট তিনটা উইকেট আসলে ফ্রি উইকেটের মতো হয়ে গেছে। আমরা পরবর্তী ম্যাচে আবার কালকে শেষে আবার আলোচনা করব। সেই পর্যন্ত দর্শকরা আমাদের সঙ্গে থাকুন। আগামী ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামে আগামীকাল, সেই ম্যাচটা পরে আবারও হাজির হব। সেই পর্যন্ত সঙ্গে থাকুন।